তারা নিচে নামতেই দেখে ছোট্ট একটা স্যাঁতসেঁতে ঘর। ঘরের কোনায় একটা নীল রঙের গেঞ্জি পরে আছে। এটা অপুর জামা। আমি ওকে জন্মদিনে দিয়েছিলাম, তার মানে অপু এখানে আছে। আসিফ, শব্দটা শুরু হয়েছে, চল উপরে চল, কেউ দোলনাটা দোলাচ্ছে। এটা এটা কিভাবে সম্ভব? হঠাৎ আম গাছের পেছন থেকে একটা ছায়া মূর্তি বেরিয়ে আসে। আমার সোনা, এসেছিস তুই? আসিফ, ওটা কি? ওটা তো মানুষ নয়। আপনি কে? আমার ছেলেকে দেখেছেন? তার নাম অপু, সে নীল রঙের গেঞ্জি পরেছিল। কত রাত হলো, এখনো ঘরে ফিরলি না? মাঝে তোর জন্য অপেক্ষা করছে। আসিফ, ও আমাদের কথা শুনতে পাচ্ছে না, চল এখান থেকে পালাই। হঠাৎ বাড়ির ভেতর থেকে একটা শিশুর খিলখিল হাসির শব্দ শোনা যায়। মা, আমি এখানে, আমার নতুন বন্ধু আছে, আমরা খেলছি। ওটা কার কণ্ঠ? ও কি অপু? ও আমার দুলু, সে আর একা নয়, সে একজন খেলার সাথী পেয়েছে। তোমাদের ছেলে খুব ভালো, সে আমার দুলুকে ভয় পায়নি। তোমরা এখান থেকে চলে যাও, আমার ছেলেদের শান্তিতে খেলতে দাও। একটা অদৃশ্য শক্তি আসিফ আর জামালকে ধাক্কা দিয়ে বাড়ির বাইরে ফেলে দেয়। গেটটা বিকট শব্দে বন্ধ হয়ে যায়। তারা ভয়ে বাড়িতে ফিরে আসে। তুই দেখেছিস কি শক্তি? আমাদের এক ধাক্কায় বাইরে ফেলে দিল। এটা কোনো সাধারণ আত্মা নয় আসিফ, এটা খুব শক্তিশালী কিছু। কিন্তু ও বলল অপু ওর সাথে খেলছে, তার মানে আমার ছেলে বেঁচে আছে। জামাল, ও বেঁচে আছে। বেঁচে আছে? কিন্তু কোন জগতে? ওই ছায়ামূর্তির জগতে। সেখান থেকে কেউ ফেরে না, ফজলু চাচা তো তাই বলেছিলেন। তাহলে এখন আমি কি করব? কিভাবে আমার ছেলেকে ফিরিয়ে আনবো? পুলিশকে বলবো? কে বিশ্বাস করবে আমার কথা? সবাই আমাকে পাগল বলবে। আমাদের আবার ফজলু চাচার কাছেই যেতে হবে, উনি হয়তো কোনো উপায় বলতে পারবেন। উনি বলেছেন ওখানে যা আছে তা যুক্তির বাইরে, তাহলে হয়তো এর সমাধানও কোনো অলৌকিক উপায়ই করতে হবে। হ্যালো। কোনো খবর পেলে? আমি সারা রাত ঘুমাতে পারিনি। আচ্ছা, অপু কি তোমাকে কিছু বলেছিল? কাল সকালেও বলছিল ও নাকি একটা নতুন বন্ধু পেয়েছে। সে একটা পুরনো ভাঙা বাড়িতে থাকে, আর তার একটা সুন্দর দোলনা আছে। আমি তখন ওর কথায় কান দেইনি। আমি যা ভেবেছিলাম তাই। অপু সরল মনে ওখানে গিয়েছিল, আর আমেনার আত্মা তাকে তার ছেলের খেলার সাথী হিসাবে রেখে দিয়েছে। চাচা, এখন আমি কি করব? ওকে কিভাবে ছাড়িয়ে আনবো? জোর করে তো পারলাম না। জোর করে ওর সাথে পারা যাবে না বাবা। ও একজন মা, একজন মা তার সন্তানের জন্য যা করতে পারে তার কোনো সীমা নেই। ওকে ভয় দেখিয়ে বা শক্তি দিয়ে হারানো যাবে না, ওকে বোঝাতে হবে। বোঝাতে হবে মানে? ওর কষ্টটা বুঝতে হবে, ও কি চায় সেটা জানতে হবে। ও শুধু একটা খেলার সাথী চায় না, ও ওর হারানো ছেলেকে ফিরে পেতে চায়। ও সেই শূন্যতাটা যদি কেউ পূরণ করতে পারে। আমি একজন বাবা, আমিও আমার সন্তানকে খুঁজছি। আমার কষ্টটা কি ও বুঝবে না? বুঝবে যদি তুমি একা যাও। তোমার সাথে অন্য কেউ থাকলে ও তাকে শত্রু ভাববে। তুমি একা গিয়ে একজন বাবা হিসাবে ওর কাছে ভিক্ষে চাও। হয়তো একজন বাবার আর্তনাদ শুনলেও শুনতে পারে। তবে মনে রেখো, ও যা চাইবে তা দেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে। আমার ছেলের জন্য আমি সবকিছু করতে রাজি। আজ রাতে আমি আবার যাব, একা। আমি এসেছি। আমি জানি আপনি এখানে আছেন। আমি লড়াই করতে আসিনি। আমি একজন অসহায় বাবা, আপনার কাছে আমার সন্তানকে ভিক্ষে চাইতে এসেছি। তুমি আবার এসেছো? একা? তোমার ভয় করে না? না, কারণ আমি জানি আপনি একজন মা। আপনি আমার ক্ষতি করবেন না। দয়া করে আমার ছেলেকে ফিরিয়ে দিন। তাকে ছাড়া আমার স্ত্রী, আমরা মরে যাব। তোমার ছেলে এখানে খুব খুশি, আমার দুলুও খুব খুশি। আমি ওদের এই আনন্দ কেড়ে নিতে পারবো না। এটা আনন্দ নয়, এটা মায়া, এটা ঘোর। আমার ছেলে তার বাবা মাকে ছাড়া খুশি থাকতে পারে না। তার প্রিয় গাড়িটা ছাড়া সে ঘুমাতে পারে না।
এই দেখুন, সে তার সবচেয়ে প্রিয় জিনিসটা ফেলে এসেছে। খেলনা? আমার দুলুরও একটা কাঠের লাটিম ছিল, সবুজ লাল রঙের। ওটা ছাড়া সে কিছুই বুঝতো না। যেদিনও দোলনা থেকে পড়ে গেল, লাটিমটা ছিটকে কোথায় যেন হারিয়ে গেল। আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি। আমি কথা দিচ্ছি, আপনি যদি আমার অপুকে ফিরিয়ে দেন, আমি আপনার দুলোর জন্য ঠিক ওইরকম একটা লাটিম বানিয়ে আনবো। তুমি পারবে? তুমি আমার দুলুর জন্য লাটিম আনবে? আমি কথা দিচ্ছি, একজন বাবার কথা। আপনি শুধু আমাকে একবার অপুর সাথে কথা বলতে দিন। ঠিক আছে, ওই চোরা কুঠুরিতে যাও, সে ওখানেই আছে। কিন্তু মনে রেখো, সে যদি ফিরতে না চায়, তুমি তাকে জোর করবে না। আসিফ দ্রুত চোরা কুঠুরিতে নামে। অপু এক কোনায় বসেছিল, তার পাশেই দুলুর আবছা ছায়ামূর্তি। অপু, বাবা, চল, বাড়ি চল। কিন্তু দুলু একা হয়ে যাবে। আমার লাটিমটা হারিয়ে গেছে, ওটা ছাড়া আমার খেলতে ভালো লাগে না। দুলু, তুমি যদি অপুকে যেতে দাও, আমি কথা দিচ্ছি, আমি তোমার জন্য তোমার সেই সবুজ লাল লাটিমটা নিয়ে আসবো। তখন তুমি একা একা খেলতে পারবে। সত্যি তুমি আনবে? আমি কথা দিচ্ছি। দুলুর ছায়ামূর্তি অপুর পাশ থেকে সরে যায়। অপুর চোখের ঘোরটা কেটে যেতে শুরু করে। বাবা, আমার মায়ের কাছে যেতে ইচ্ছে করছে। হ্যাঁ বাবা, চল। আমি আমার কথা রাখবো, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আসিফ অপুকে বাড়ি পৌঁছে দিয়ে পরদিন জামালকে নিয়ে আবার ফিরে আসে সেই পরিত্যক্ত বাড়িতে। তুই আবার কেন এলে এই ভর দুপুরে? আমাকে দুলু লাটিমটা খুঁজে বের করতে হবে জামাল, আমি কথা দিয়েছি। এত বছর পর কি আর ওটা পাওয়া সম্ভব? হয়তো মাটির সাথে মিশে গেছে। তবুও আমাকে চেষ্টা করতে হবে। ঘন্টার পর ঘন্টা খোঁজার পর আমগাছের এক পুরনো ফোকরের ভেতর থেকে আসিফ পচে যাওয়া একটা কাঠের টুকরো বের করে আনে। ওটার গায়ে এখনো সবুজ লাল রঙের সামান্য আভা লেগে আছে। পেয়েছি জামাল, দেখ, এটাই সেই লাটিম। কিন্তু এটা তো খেলার মতো অবস্থায় নেই, একদম নষ্ট হয়ে গেছে। হোক, আমি প্রমাণ পেয়েছি। এবার আমি ঠিক এরকম একটা নতুন লাটিম বানাবো। গ্রামের কাঠমিস্ত্রি ইদ্রিস চাচা হয়তো পারবেন। আরে এই তো, এ তো সেই দুলুর লাটিম। আমার স্পষ্ট মনে আছে, ওর বাবা আমার কাছ থেকে এটা বানিয়ে নিয়েছিল। আহারে, কি ফুটফুটে ছেলে ছিল, আর আমি না বড় ভালো মানুষ ছিল। চাচা, আপনি কি ঠিক এরকম আরেকটা বানিয়ে দিতে পারবেন? অবিকল একই রকম। পারবো বাবা, পারবো। কেন পারবো না? যার জিনিস তাকে তো ফিরিয়ে দিতেই হবে। তুমি ঠিক কাজ করেছো বাবা। অতৃপ্ত আত্মাকে শান্তি দিলে নিজেরও শান্তি মেলে। ইদ্রিস চাচা পরম যত্নে নতুন কাঠ দিয়ে লাটিম বানাতে শুরু করেন। না বাবা, ঠিক আগের মতো বানিয়ে দিলাম, রংটাও শুকিয়ে গেছে। অনেক ধন্যবাদ চাচা, আমি আপনার কাছে চিরঋণী থাকবো। আমার ঋণ নয় বাবা, ওই দুঃখী মায়ের ঋণ শোধ করো। যাও, আর দেরি করো না। আমি আমার কথা রাখতে এসেছি। আমি আপনার দূরের জন্য তার লাটিম নিয়ে এসেছি। আমি আপনার পুরনো লাটিমটা খুঁজে পেয়েছিলাম, কিন্তু ওটা নষ্ট হয়ে গেছে। তাই আমি ঠিক ওইরকম একটা নতুন লাটিম বানিয়ে এনেছি। দয়া করে এটা গ্রহণ করুন। মা, মা, আমার লাটিম, আমি আমার লাটিম ফিরে পেয়েছি। তুমি আমার সন্তানের মুখে হাসি ফিরিয়ে দিলে। তুমি একজন বাবার দেওয়া কথা রাখলে। আমিনার ছায়ামূর্তির অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করে। তুমি আমাদের মুক্তি দিলে। এতদিন আমরা মায়ের বাঁধনে আটকে ছিলাম। আমার ছেলের খেলনাটা হারিয়ে গিয়েছিল বলে ওর অতৃপ্ত আত্মা মুক্তি পায়নি, আর ওর অতৃপ্তির জন্য আমিও যেতে পারছিলাম না। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। ধন্যবাদ আঙ্কেল। মা ও ছেলের শরীর ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যায়।